সংসার কি জিনিস যে সংসার করে সেই বুঝে একমাত্র। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটি শুরু হয়েছে সন্ধ্যার নাস্তা থেকে। তো সন্ধ্যায় বাচ্চাদেরকে লাচ্ছি বানিয়ে দিয়েছিলাম। টক দই ছিল, নিজের হাতে বানানো টক দই দিয়ে, আর ঠান্ডা গরুর দুধ যেটা ফ্রিজে রেখেছিলাম গরম করে, সেটা দিয়ে একটা লাচ্ছি বানিয়ে দিলাম। একদম সিম্পল নাস্তা সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য রেডি করলাম। যেদিন ব্যস্ততা বেশি থাকে সেদিন একটু সিম্পল নাস্তাই বাচ্চাদের দিতে হয়। বিলাসিতা নয়, বাচ্চাদেরকে প্রয়োজনীয়তা শেখানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন এক সময় এই বাচ্চারা যেই বিলাসিতা না, প্রয়োজনীয়তা বুঝতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণটি ভিডিও দেখতেই বুঝতে পারবেন যে আসলে কেন এই কথাটি বললাম, এই কথাটি বলার কারণ কি। তো বিস্কিট আসলে এমন একটা খাবার যেটা ঘরে থাকলে আর কোনো টেনশন থাকে না। দেখা গেছে নাস্তা বানানোর কোনো টেনশনই থাকে না, আর ওই সময় অনেক কাজ করা যায়। নাস্তা বানানোর যে সময়টা থাকবে সেই সময়টাতে আমরা আরও অনেক এক্সট্রা কাজ করতে পারি। আমরা যারা ইউটিউবিং করি আমরা সবাই জানি যে সময় বের করে সংসারের জন্য এক্সট্রা কাজ করা যে কতটুকু সময়ের ব্যাপার বা কতটুকু প্রয়োজন। তো সেই জিনিসটা খেয়াল করেই আমরা কিন্তু সময়টা বের করি বিভিন্নভাবে। তো আমি যেভাবে বের করি, আমি যখন দেখা গেছে হাতে সময় থাকে তখন আমি অনেক কাজ করি। দেখা গেছে সেলাইয়ের কাজ করি, তারপরে ঘরে অনেক গুছগাছ থাকে বা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে যেটা রেগুলারলি করা হয় না, সেটা করি। এরপরে বাচ্চাদের পড়াশোনা তো রেগুলারলি করাতে হয়, সেটার জন্য তো আলাদা একটা টাইম বেছে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কেউ গোছাচ্ছে, কেউ নষ্ট করছে। আসলে বিস্কিট গোছানো নিয়েও এখানে ঝামেলা শুরু হয়েছে। দেখা গেছে ছোটজন বিস্কিট গোছাচ্ছে একভাবে, মেজোজন গোছাচ্ছে আরেকভাবে। আসলে এরকমই, কেউ কারো মতো না, সবাই সবার নিজের মতো, সবাই চিন্তা করে সঠিকটা করার। আসলে এটাই হচ্ছে মেইন কথা। তো বাচ্চাদের সন্ধ্যার নাস্তা খেতে খেতে আরেকটু গল্প করি। গল্পটা হচ্ছে এই যে বাচ্চাদেরকে সালামির টাকা পেয়েছিল ওর নানা বাসা থেকে। তো আমার হাজব্যান্ড আসলে সালামি জিনিসটা বোঝে না বা সালামি দিতে জানে না এরকম কিছু, কারণ এখনও পর্যন্ত আমি দেখিনি কোনো ঈদে সে কাউকে সালামি দিয়েছে। কিন্তু আমার মানে বাবার দিককার ওই সাইডে সালামির একটা প্রচলন আছে। ঈদের ক্ষেত্রে হোক বা যে কোনো সময় হোক, একটা সালামি বা একটা বকশিশ এটা তারা আর কি দেয়। ছোট বাচ্চা হোক বা বড় হোক, এটা দেয় আর কি। তো সেই জন্য বললাম। তো সালামি আমার বাচ্চারাও চিনতো না এতদিন, কিন্তু এবার যেহেতু রোজার ঈদটা বাবার বাসায় করেছিলাম, আর এখন বাচ্চারা মোটামুটি ভালোই বুঝমান, যার কারণে সালামিটা বোঝে। এর আগেও অনেকবার বাবার বাসায় ঈদ করেছি, কিন্তু সালামি দিলে সেটা আর আসলে বাচ্চাদের হাতে দেওয়া হয়নি বা আমিও ওরকমভাবে বুঝতে দেইনি, যেটা আমার কাছেই থাকতো। তো এবারও ওদের কাছে ছিল না, আর আমার কাছেই ছিল। পরে সালামি দিয়ে তারা কি কিনবে সেটারও একটা প্রশ্ন থাকে। তো বাসায় চলে এসেছি, ওদের টাকাটা তো আমার কাছেই আছে। তো ওদের কি কিনা লাগবে সেক্ষেত্রে ওরা গুলো ন্যানোটেপ কিনেছে। ন্যানোটেপটা আসলে অনেক কাজের। এখন আবার ওদের শ্যাম্পু লাগবে। এটা হচ্ছে আমি দেখাবো ভিডিওতেই, দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন, না দেখলেও বুঝতে পারবেন না। তো ওই শ্যাম্পু কিনেছে, আর হচ্ছে আরেকটা জিনিস কিনেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোন জিনিসগুলো আমার বাচ্চারা দারাজ থেকে অর্ডার দিয়েছিল।
তাদের সালামির টাকা দিয়ে। অবশ্য অর্ডারটা আমি দিয়েছি, কিন্তু ওরা বলেছিল ওদের কি লাগবে। এই যে রান্নাঘরের যে ইলেকট্রিক চুলাটা দেখছেন, এই চুলাটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। খুবই ঝকঝকা চকচকা করছে এখন। এর আগে কিন্তু খুবই অপরিষ্কার ছিল। আর এই চুলাটা কিন্তু ব্যবহারের নিয়মটাও আলাদা, যে জিনিসটা অনেকেই বোঝে না, যার কারণে অনেকের চুলায় কিন্তু স্কেচ পড়ে যায়। আসলে আমি প্রথম থেকেই এই বিষয়টা মেনে চলেছি, যার কারণে এখনও পর্যন্ত রেগুলার ব্যবহার করার পরেও আমার চুলায় কোনো স্কেচ পড়েনি। মানে আগুনের তাপে যে দাগ পড়ে যায়, সে দাগটা কিন্তু পড়েনি। এর প্রধান কারণ কি সেটা বলে আমি বলবো যে এটার সাথে একটা গ্রিলার দেয়, একটা গ্রিলের মতো দেয়, যেটা চিকেন গ্রিল করার জন্য বা ফিশ গ্রিল করার জন্য। তো ওই গ্রিলারটা দিয়ে এরপরে আমি পাতিল দেই, যার কারণে আমার চুলায় কোনো আলগা স্কেচ বা সাদা দাগ পড়েনি। লক্ষ্য করলেই বুঝতে পারবেন, যাদের ইনফ্রারেড চুলা তাদের এই মাঝখানটাতে কিন্তু একটা সাদা দাগ পড়ে যায়। মানে তারা ডাইরেক্ট কাচের উপরেই পাতিলটা দেয়, যার কারণে তাদের দাগটা পড়ে যায়। তো আজকে আমি আমার ভিডিওতে এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের উপকারে আসে। বন্ধুরা, যারা ইনফ্রারেড চুলা ব্যবহার করেন তারা অবশ্যই এই বিষয়টাতে সতর্ক থাকবেন, যাতে করে আপনাদের চুলাটায় দাগ না পড়ে। আপনারা যাতে গ্রিলার যে গ্রিলটা থাকে সেই গ্রিলের উপরে দিবেন, কারণ ওই গ্রিলটাই কিন্তু তারা ফ্রি দেয়, চুলাটার সাথে ফ্রি দেয়। আমাকে কেউ এই বিষয়টা বলেনি, কিন্তু আমি প্রথম থেকেই লক্ষ্য করেছিলাম যে এই চুলাটা যারা ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই চুলায় দাগ পড়ে যায়, এমনকি অনেক সময় কাঁচ ফাটার মতো সমস্যাও হয়ে যায়, যার কারণে আমি কিন্তু সতর্ক থাকি। আরেকটা বিষয় আমি সতর্ক থাকি ইলেকট্রিক চুলা ব্যবহারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার চুলায় কখনো পানি, গরম পানি বা গরম দুধ বা তরকারির ঝোল উতলায়ে পড়ার সম্ভাবনা দেই না। আমি সারাটাক্ষণ চুলার সামনেই থাকি, যাতে করে উতলিয়ে পড়ার সম্ভাবনা না থাকে। কারণ ইলেকট্রিক চুলার এই ইনফ্রারেড চুলার একটা বড় সমস্যা হচ্ছে, এটার মধ্যে পানি পড়লে সাথে সাথে কিন্তু কাজটার মধ্যে বিপদ হয়। অনেক সময় কাজটা ফেটে যাওয়ার মতো সমস্যা হয়ে যায়, বা এর জন্যই কাজটা পরবর্তীতে ফেটে যায়। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ইলেকট্রিক চুলা ব্যবহারে কোনো ক্ষতিও নেই, আর আপনাদের চুলারও অনেক দিন দীর্ঘস্থায়ী হবে। আর চুলা পরিষ্কারের ক্ষেত্রে আমি বলবো, সামান্য সাবান জাতীয় কিছু দিয়ে, তারপরে একটু গুঁড়া জালি দিয়ে পানিটা কম দিবেন, যাতে ফেনাটা উঠে। জাস্ট গুঁড়া জালিটা এর জন্য ব্যবহার করতে বললাম, যাতে উপরে তেলকাইষ্টা জাতীয় যে দাগগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, সেজন্য। আর আমি ইলেকট্রিক চুলার বিষয়ে আলোচনা করতে করতে ঘর খাট সব কিছুই পরিষ্কার করে ফেলছি। এগুলো তো নিত্য নৈমিত্তিক কাজ, আর এগুলো তো সব সময় শেয়ারও করা যায় না, যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয় না। সংসারে আরও অনেক কাজ থাকে যেগুলো শেয়ার করতে করতে এই বিষয়গুলো শেয়ার করা হয় না। এই চাদরটা আমার খুবই পছন্দের একটা চাদর, এমন নিজের হাতে কেনা। চাদরটার বয়স প্রায় 5-6 বছর হয়ে গেছে, ব্যবহার করছি নিজের মতো করে, কোনো সমস্যাই হচ্ছে না। আর আমাদের এই সোফাটা দেখছেন, সোফাটা আসলে নিজের অর্ডার দিয়েই বানানো। সোফাটা পুরোপুরি যখন আপনাদের সাথে দেখাবো তখন হয়তো আপনারা বুঝতে পারবেন কেমন দেখতে। সোফাটা হচ্ছে একদম আমাদের ঘরের সাথে অ্যাটাচড করে, ঘরের জায়গা মেপে আমরা চতুর্দিকে ঘেরাও করে এই সোফাটাকে অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো এই সোফাটা কাভার লাগাতে হয়, আমি এখনও পর্যন্ত কাভার লাগাইনি। কাভার লাগিয়ে নেওয়াটাই উত্তম আমি মনে করি, তাহলে এই যে আলগা যে ধুলাটা পড়ে সোফার কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা একটা কাভার লাগিয়ে নিতে পারেন, তাহলে হবে কি ওই কাভারের উপরে যত ময়লা যাবে আর আসল যে সোফাটা সেটা পরিষ্কারই থাকবে। তো আমি কাভার কিনি না, এটার অনেক কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আসলে মনে করেন যে একটা সৌন্দর্য যদি আমি ঢেকে রাখি তাহলে এটা কাভার দিয়ে, তাহলে এটা কি বিষয় হলো, সেজন্য আসলে কাভার দিয়ে কখনোই ঢাকি নাই বা কাভার কিনা হয় নাই। তারপরও আমার মাথা থেকে এই বিষয়টা যায়নি, কারণ কাভারটা আমার কাছে মনে হয় প্রোটেক্টর। সেক্ষেত্রে আমি কাভারটা অবশ্যই কিনবো, তবে একটু লেট হচ্ছে কিনতে, পছন্দ করেই কিনবো, সেজন্য একটু লেট হচ্ছে আর কি। ভালো মানেরটা কেনার চেষ্টা করব, জানি না পারি কিনা, তারপরও চেষ্টার তো কমতি রাখবো না।
তো এই সোফাটা একটু ঝাড়া মোছা করে নিলাম আর পরিষ্কার করে নিলাম একটু ঝাড়ু দিয়ে। এই শলা ঝাড়ুটা দিয়ে ঝাড়া দিলে ধুলাগুলা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর না হলে পরিষ্কার হতে চায় না। আর এটাকে মাঝে মাঝে একটু ভিজা ন্যাকড়া দিয়ে আমি মুছে দিই। আর আমাদের বাসার যে খালা উনিও মুছে দেন, এই বিষয়টা ওনাকে আর বলা লাগে না, উনিও বুঝে গেছেন যে আমাদের সংসারে কখন কি করতে হয়, সেটা অনুপাতে সে কাজ করেন। আর আমিও যেহেতু অনেক বেশি ব্যস্ততায় থাকি, যার কারণে আমিও ওরকম ওনাকে বারবার বলি না যে এটা করো সেটা করো, সেও ওটা নিজের মতো বুঝ মতো করে। বিশেষ করে আমার বাসার যতগুলো খালায় পর্যন্ত কাজ করেছে আল্লাহর রহমতে প্রত্যেকটা খালারই মানে আমার সাথে কাজ করে তাদের বিরক্ত বোধ হয়নি। তারা যাওয়ার সময় বিদায় নিলেও হাসি মুখেই বিদায় নেওয়ার চেষ্টা করেছে, আর আমিও চেষ্টা করেছি তাদের সাথে হাসি মুখেই বিদায় দেওয়ার। তো এবার যে খালাটা নিয়েছি সে খালাটারও একটু সমস্যা, অনেক রোগ ভিতরে, আসলে বলতে গেলে ওনার ক্যান্সারের সিমটম শরীরে দেখা দিচ্ছে, যার কারণে উনি কাজ আর না করার সম্ভাবনাটাই বেশি। তারপর উনি চিকিৎসাধীনে আছেন, এখন চিকিৎসা করতে করতে কবে সুস্থ হন সেটাও জানে না উনি, যার কারণে উনি এখন আমার বাসায় আরেকটি লোক দেওয়ার চিন্তা ভাবনা করছেন। উনি রেগুলারলি আমার বাসায় আসতে পারেন না, তারপর কিন্তু ওনাকে আমি বাদ দিচ্ছি না, উনি এই মাসটা করবেন কাজ। আসলে কাজ বলতে উনি না এসেও এই মাসটা আমি ওনাকে বেতন দিব। তো সেই ক্ষেত্রে উনি 2-1 দিন আসতেও পারেন ওনার পছন্দ বা ভালো লাগলে। আমি এটার এই বিষয়ে তাকে জোরারোপ করিনি। যাই হোক, এখন খালার বিষয়টা আমি দোয়া চাইব আপনাদের কাছে যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন, উনি যেন আসলে ওনার রিপোর্টটা যেন ভালো আসে, ক্যান্সারের সিমটম হলেও ক্যান্সার যেন না হয়, ওনার টিউমারটা যেন অপসারণ করে ফেলে দিতে পারেন, এটাই দোয়া করবেন। আর হচ্ছে আমাদের এই যে বাচ্চাদের রুমটা, বাচ্চাদের এটা খাট, এই খাটে অবশ্য বাচ্চাদের ঘুম পাড়ায় না, কারণ এই রুমটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে দিনের বেলা প্রচণ্ড রৌদ্র থাকে আর রাতের বেলা আসলে আমাদের ফ্যানটা একদম কেন্দ্রবিন্দুতে রুমের, যার কারণে ফ্যানটা ওই খাটের বাতাসটা প্রচুর মানে বাতাস পাওয়া যায় না। আর এই কারণেই হচ্ছে বাচ্চাদের এই রুমে শোয় না। আমরা মাঝের রুমে আমাদের একটা খাট আছে, সেখানে বাচ্চারা ঘুম আসে, সেখানেই বড় একটা খাট বানিয়ে দিয়েছি, সেখানে ওরা 3 জন একসাথে ঘুম আসে। ওখানে 2টা ফ্যান আছে, সেক্ষেত্রে গরমও লাগে না। এই রুমটা আপাতত রেখেছি, এটা বাতাস মানে দিনের বেলা আমরা এখানে বসি, গল্প করি, পড়াশোনা করাই বাচ্চাদের। তারপরে আমি এই যে ভিডিও এডিটিংটা এই রুমটাতে বসে করি, কারণ একদম সকাল টাইমে এই জায়গাটাতে রৌদ্র থাকে না, কারণ এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড, এই পশ্চিম সাইডে রৌদ্র থাকে দুপুর বা বিকেল সাইডে। তো বিকেলে তো আমি ভিডিও এডিটিং করি না, সকাল টাইমেই করি। তো এই যে ঠিক দেখছেন বাম পাশে এই যে বালিশটা, এখানে ঢেলান দিয়ে আমি ভিডিও এডিটিং করি বসে বসে। এই সাইডটাতে বাতাস আসে প্রচুর জানালা দিয়ে, তো এখানে বসে বসে ঢেলান দিয়ে এখনও কিন্তু আমি ভিডিও এডিটিং করছি এই সাইডটাতে বসে খাটের। আর আমাদের বাচ্চাদের পড়ার টেবিল বই টই যা আছে সব মোটামুটি ভিতরে ঢুকিয়ে রাখে, আর মাঝে মধ্যে অগোছালো রাখে, এরপরে আবার আমি বললে আবার গুছিয়ে রাখে। এই রুমটা গোছানোই থাকে, বেশি এলোমেলো করতে হয় না, কারো অত ঝামেলাও হয় না। আর বাচ্চার ঘর যতই গুছাই না কেন, গোছানোর মতো আমার মনে হয় না যে গোছানো হয়েছে, আমার মনে হয় একটু না একটু সমস্যা আছে। এই জন্য আর কি মাঝে মধ্যে ওদেরকে বলি যে ঘর গোছাতে মানে মন চায় না আমার, কেন জানি ঘর গোছাতে মন চায় না, মনে হয় যে একবার গোছালে যদি সব সময় এরকমই গোছানো থাকতো। ওই যে দেখছেন কাগজের টুকরো পড়ে আছে, মানে এরকমই হয় আমাদের বাসায়। আসলে আমি কাগজ এখানে ওখানে অবশ্যই খুঁজে পাই, এরপরে আবার ওগুলা ফেলে দিয়ে আবার মাঝে মধ্যে আবার দেখি ওরকম পড়ে আছে আর কি। আমাদের প্রোডাকশন ম্যানেজার মানে 3 জন বাচ্চা, 3টা বাচ্চাই হচ্ছে এরকম আর কি দুষ্ট, ওরা কাগজ দিয়ে খেলে, কাগজ দিয়ে অনেক কিছু করে। তো ওই যে অর্ডার দারাজ থেকে এসে পড়েছে, কফির যে ফোমার আছে ওইটা ওদের খুবই পছন্দের, ওদের সালামির টাকা দিয়ে কফির ফোমারটা আমি কফি ফোম করার যে মেশিন ওইটা হচ্ছে ইলেকট্রিক, ওইটার দাম নিয়েছে 775। আর এই যে বানানা শ্যাম্পু এটার দাম নিয়েছে হচ্ছে
500 সম্ভবত 575 বা 545 এরকম হবে বা 65 হবে। তো এই যে কফির ফোমারটা দেখছেন, এটা ওরা হাত দিয়ে কফি ফোম করে বা কফি বানায়, ওই যে যেটা ক্যাপুচিনো কফি বা ফ্রাপেনো এগুলো আর কি, যেগুলা রেস্টুরেন্টে খায়। তো এরকমই বাচ্চারা কফি খুবই লাইক করে, যার কারণে এই মেশিনটা ওদের কিনে দেওয়া হলো, যাতে ওরা বানাতে পারে, আমি বানাতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।